এই কাহিনীটির সমস্ত কিছু কাল্পনিক, বাস্তবের সাথে যার কোনো মিল নেই। এই কাহিনীটি শুনে বাস্তবের সাথে মিলাবেন না এবং বিচলিত হবেন না। শহরের এক প্রান্তে পুরনো আমলের একটি অট্টালিকা দাঁড়িয়েছিল। নাম তার জমিদার বাড়ি। এই বাড়ির আশেপাশে লোকমুখে অনেক গল্প ছড়িয়ে পড়েছিল। কেউ বলতো এই বাড়িতে রাতের বেলায় অদ্ভুত সব শব্দ শোনা যায়, কেউ বলতো সেখানে দেখা যায় অদ্ভুত ছায়ামূর্তি। তবে কৌতূহলী কেউই সঠিকভাবে প্রমাণ করতে পারেনি যে এসব গল্পের কোনোটাই সত্যি কিনা। একদিন শহরের এক কলেজের ছাত্রছাত্রীদের একটি দল ঠিক করল তারা ভূতের গল্পের সত্যতা খুঁজে বের করবে। এই দলে ছিল রাজীব, সুমন, তন্নি, নিশা আর রানা। তারা পাঁচজনই ছিল ভূতের গল্পের ভক্ত এবং যে কোনো অদ্ভুত ঘটনার রহস্য উদ্ঘাটন করতে ভালোবাসত। এক সন্ধ্যায় তারা ঠিক করল যে তারা এক রাত এই জমিদার বাড়িতে কাটাবে। বাড়ির ভেতরটা বেশ পুরনো আর জরাজীর্ণ, কিন্তু তারা সমস্ত সাহস জড়ো করে ঢুকল। ঘরের ভেতর ঢোকার পরেই তারা বুঝল যে ভেতরের পরিবেশটা বেশ ঠান্ডা আর অদ্ভুত। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, ইন্ট্রোটা শুনে তো আপনারা বুঝেই গেছেন যে এই গল্পটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা, এই গল্পটা হচ্ছে নিশা, রাজীব, রনির জীবনে ঘটে যাওয়া সর্বপ্রথম গল্প। এটা হচ্ছে একটা গোয়েন্দা সিরিজ। তো এই সিরিজে মূলত মুখ্য চরিত্র হচ্ছে পাঁচজন। তাদের ভিতরে আছে নিশা, সুজন, রাজীব, আরও তিনজন আছে। তো বন্ধুরা, এদের মূল কাজ হচ্ছে যে ভৌতিক যত রহস্য আছে, ভৌতিক সব রহস্যগুলো এরা উদ্ঘাটন করে। তো প্রথম যে গল্পটা, এই গল্পটা হচ্ছে আপনারা শুনুন, আপনারা আশা করি এনজয় করতে পারবেন। বন্ধুরা, আজকে থেকে এই সিরিজটার যাত্রা শুরু হবে। তো এই সিরিজটা হচ্ছে মূলত পুরো 1 মাস থেকে 2 মাস পর্যন্ত এই সিরিজটা চলবে। এই সিরিজে হচ্ছে নিশা, রাজীব, তিন্নি, আরও যে দুইজন আছে এদের টিম, তারা যে ভৌতিক রহস্য যে উদ্ঘাটন করবে, এই ভৌতিক রহস্যগুলোকে আমরা তুলে ধরবো এবং প্রত্যেকটা গল্পের সাথে প্রত্যেকটা গল্পের একটা কানেকশন থাকবে। সিরিজ মানেই তো একটা গল্পের সাথে আর একটা গল্পের কানেকশন। অর্থাৎ আপনারা যে বাংলা নাটক দেখেন, সেই নাটকের যে দেখেন না যে একটা সিরিজ আকারে তৈরি করা হয়, ওই রকম হচ্ছে আমরা এই গল্পগুলো তৈরি করব। তো ভূত গল্প, অর্থাৎ আমাদের যে সিরিজটা আছে এই সিরিজটার নাম হচ্ছে ভূত সিরিজ 1। তো এই সিরিজটা আপনারা আশা করি সবসময় শুনবেন। তো 1 মাস থেকে 2 মাস ব্যাপী এই সিরিজটা চলবে। তো আজকে এই সিরিজটার যাত্রা শুরু। তো আপনারা এই গল্পটা এনজয় করুন। তো আজকে মূলত গল্পটা হচ্ছে 6 মিনিটের গল্প। তো পরবর্তীতে আমরা 30 মিনিটের অর্থাৎ আধা ঘন্টার গল্প নিয়ে আসবো, অর্থাৎ আধা ঘন্টার এপিসোড নিয়ে আসবো, যেটা আপনারা এনজয় করতে পারবে। যেন হাজার বছর ধরে জমে থাকা এক শীতলতা তাদের ঘিরে ধরেছে। বাড়ির দেয়ালগুলোতে ছাঁচ পড়ে গেছে, মেঝেগুলো ভাঙাচোরা আর মাকড়সার জাল ছেয়ে আছে চারপাশে। তবু তারা সরে আসার লোক ছিল না। তারা ভেতরে ঢুকে বিভিন্ন কক্ষে ঘুরে বেড়াল। হঠাৎ নিশা এক কোণায় পুরনো একটা ডায়েরি দেখতে পেল। ডায়েরির উপর জমে থাকা ধুলো মুছে সে পড়তে শুরু করল। ডায়েরির পাতায় পাতায় জমিদার পরিবারের পুরনো কাহিনী লিপিবদ্ধ ছিল। ডায়েরি পড়তে পড়তে নিশা জানতে পারল যে এই বাড়ির জমিদার রাজেন্দ্রনাথ তার স্ত্রীর মৃত্যুর পর খুব একা হয়ে গিয়েছিল। তার স্ত্রী সুচিত্রা ছিল এক রহস্যময়ী নারী। বলা হয় সুচিত্রা নানা তন্ত্রমন্ত্র জানত এবং তাদের বাড়ির পাশের জঙ্গলে সে নানান রহস্যময় কার্যকলাপ করত। সুচিত্রার মৃত্যুর পর থেকে রাজেন্দ্রনাথের জীবন আরও বিষাদময় হয়ে উঠল। নিশার মনে হলো এই ঘটনার সাথে বাড়ির বর্তমান রহস্যময় পরিবেশের কোনো সম্পর্ক থাকতে পারে। হঠাৎ করেই নিশা অনুভব করল তার শরীরটা শিউরে উঠছে। এক ধরনের অজানা ভয় তাকে গ্রাস করল। সে ডায়েরি বন্ধ করে দলটির কাছে ফিরে এলো। নিশা তাদের ডায়েরির কথা জানাল এবং সবাই মিলে সেই ডায়েরির তথ্য বিশ্লেষণ করতে শুরু করল। রাত বাড়ার সাথে সাথে ঘরের পরিবেশ আরও ভীতিপ্রদ হতে লাগল। জানালার বাইরে হালকা বাতাসে গাছের ডালপালা দুলছে আর যেন কে যেন কানাকানি করছে। নিশা, সুমন, তন্নি, রানা আর রাজীব পরস্পরের দিকে তাকাল, তাদের চোখে ভয়ের ছাপ স্পষ্ট। এমন সময় হঠাৎ করেই ঘরের বাতি নিভে গেল। চারপাশে এক ভয়ানক অন্ধকার নেমে এলো। সবাই মোমবাতি জ্বালানোর চেষ্টা করল, কিন্তু বাতাসে সেই মোমবাতির শিখাও নিভে গেল। এমন অবস্থায় তারা সিদ্ধান্ত নিল যে তারা বসে থাকবে না। সবাই মিলে আলোর উৎস খুঁজতে শুরু করল। হঠাৎ করে রাজীব অনুভব করল যে যেন কেউ তার কাঁধে হাত রেখেছে। সে চমকে উঠল এবং পেছনে তাকাল। কেউ নেই, কিন্তু কাঁধে সেই ঠান্ডা স্পর্শটা যেন এখনো টের পাচ্ছে। রাজীব ভয়ে চিৎকার করে উঠল। তন্নি, সুমন আর রানা রাজীবের চিৎকার শুনে দৌড়ে এলো।
তারা রাজীবকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু রাজীবের মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। তার চোখে মুখে গভীর ভয়ের ছাপ স্পষ্ট। এদিকে নিশা ঘরের অন্যদিকে ছিল। সে একটা পুরনো আলমারি দেখতে পেল। আলমারির দরজাটা একটু ফাঁক ছিল। নিশা কৌতূহলী হয়ে আলমারির কাছে গেল এবং ফাঁকা দরজাটা পুরো খুলে ফেলল। তার চোখে পড়ল আলমারির ভেতরে কিছু পুরনো জামা কাপড়, কিছু নথিপত্র এবং একটি ছোট কাঠের বাক্স। নিশা বাক্সটা খুলল। ভেতরে একগুচ্ছ চাবি আর এক টুকরো কাগজ। কাগজটাতে লেখা ছিল, সত্য জানতে হলে গোপন কক্ষ খুঁজে বের করো। নিশা সেই চাবিগুলো নিয়ে দলটির বাকিদের কাছে গেল এবং তাদের এই কথা জানাল। তারা ভাবল হয়তো এই চাবিগুলো জমিদার বাড়ির কোনো গোপন কক্ষের। 5 জন মিলে বাড়ির বিভিন্ন কক্ষে চাবিগুলো দিয়ে তালা খুলে পরীক্ষা করতে লাগল, কিন্তু কোনোটাই কাজ করল না। হঠাৎ তন্নির মনে পড়ল তারা বাড়ির ভেতরের পুরনো চিত্রগুলোর দিকে খেয়াল করেনি। 5 জন মিলে বাড়ির দেওয়ালে টাঙানো পুরনো ছবি দেখতে লাগল। একটা ছবিতে জমিদার রাজেন্দ্রনাথ ও সুচিত্রার ছবি ছিল। ছবিটার পেছনে কিছু লেখা ছিল। সেটা ছিল এক ধরনের ধাঁধার মতো, যেখানে সূর্যাস্ত সেখানেই গোপন রাস্তা। এই ধাঁধার অর্থ বুঝতে কিছু সময় লেগে গেল, কিন্তু অবশেষে নিশা আন্দাজ করল যে বাড়ির পশ্চিম দিকেই হয়তো সেই গোপন কক্ষের প্রবেশপথ থাকতে পারে। তারা দ্রুত পশ্চিম দিকের একটি বড় ঘরে গেল। ঘরটি বেশ ফাঁকা ছিল, কিন্তু সেখানে একটি পুরনো দরজা দেখা যাচ্ছিল। সেই দরজায় চাবিগুলোর একটি ঢোকাতেই দরজাটা খুলে গেল। ভেতরে ছোট একটি সিঁড়ি নেমে গেছে নিচে। তারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামল। নিচে একটা ছোট ঘর, ঘরের মাঝখানে একটা পুরনো টেবিল আর তার উপর রাখা একটি ডায়েরি। নিশা ডায়েরিটা খুলল। প্রথম পাতাতেই লেখা, সুচিত্রার সত্য কাহিনী। ডায়েরিতে লেখা ছিল যে সুচিত্রা এক মায়াবিনী ছিল, তার জীবন ছিল এক রহস্যময় জগতের সাথে যুক্ত। সে নানা তন্ত্রমন্ত্র জানত এবং বিভিন্ন আত্মার সাথে যোগাযোগ করতে পারত। একদিন সে এক শক্তিশালী আত্মার সাথে চুক্তি করেছিল, কিন্তু সেই আত্মা প্রতিশোধপরায়ণ ছিল। সুচিত্রার মৃত্যুর পর সেই আত্মা জমিদার বাড়িতে অবস্থান নিতে শুরু করল। এই সত্য জানার পর 5 জনের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারা বুঝতে পারল যে জমিদার বাড়ির সব অদ্ভুত ঘটনা হয়তো সেই প্রতিশোধপরায়ণ আত্মার কাজ। নিশা সিদ্ধান্ত নিল যে তারা এখনই এখান থেকে বেরিয়ে যাবে। তারা দ্রুত বাড়ি থেকে বেরিয়ে এলো এবং পরের দিন শহরের প্রশাসনের সাথে যোগাযোগ করল। প্রশাসন সেই বাড়ির উপর নজরদারি বাড়িয়ে দিল এবং সেই আত্মাকে শান্ত করার জন্য একজন বিশেষজ্ঞ ডেকে আনল। বিশেষজ্ঞ সেই বাড়িতে কিছুদিন কাজ করে আত্মাকে শান্ত করল এবং জমিদার বাড়ি আবার স্বাভাবিক পরিবেশে ফিরে এলো। নিশা, সুমন, তন্নি, রানা আর রাজীব নিজেদের সাহসিকতা এবং কৌতূহলের জন্য গর্বিত হল এবং ভবিষ্যতে আরও রহস্য উদ্ঘাটনের জন্য প্রস্তুতি নিল। এভাবেই জমিদার বাড়ির অশরীরী ছায়ার রহস্য সমাধান হল এবং সেই গল্প শহরের মানুষদের মনে এক চিরন্তন স্মৃতি হয়ে রইল। বন্ধুরা, আজকের এপিসোডটি এই পর্যন্তই। পরবর্তী কোনো এপিসোড নিয়ে আমি আবার হাজির হব, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ। তো আজকের এপিসোডটা একটু ছোট হয়ে গেছে, 6 মিনিটের মাত্র। পরবর্তী এপিসোডগুলো আমি চেষ্টা করবো আধা ঘন্টা থেকে 1 ঘন্টার এপিসোড করার। তো পরবর্তী এপিসোড আনার পর্যন্ত আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই সিরিজটা আশা করি 1 মাস থেকে 2 মাস পর্যন্ত আমি চালাবো। যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হন নাই, তারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। তো আমার টেলিগ্রাম চ্যানেলে সকল ধরনের আপডেট দেওয়া হবে, অর্থাৎ কবে আমি ভিডিও আপলোড করব, কয়টার সময় আপলোড করব, সব ধরনের আপডেট আপনারা পেয়ে যাবেন। তারপর সেখান থেকে যখন আপডেট পাবেন দেন আপনারা আমার চ্যানেলে এসে চ্যানেলে ভিজিট করতে পারবেন। তো এখনই দ্রুত নিচে ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন হয়ে। তো পরবর্তীতে নিশার দল অন্য কোন ভৌতিক কাহিনী সলভ করে বা অন্য কোন ভৌতিক রহস্য সলভ করে সেটা আমরা দেখব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।